গল্পের গোয়েন্দা হলেন জয়ন্ত এবং তার সহকারী মানিক, যাদের সৃষ্টি করেছিলেন হেমেন্দ্র কুমার রায়, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে এবং তার মহাপ্রয়াণ ঘটে 1963 সালে। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, জয়ন্তের নতুন কীর্তি। আজ থাকলো অন্তিম পর্ব। সুরেনকে নিয়ে জয়ন্ত ঘর থেকে বেরিয়ে গেল। মিনিট 15 পরে আবার তারা ফিরে এলো। মানিক লক্ষ্য করলে সুরেনের কান্না বন্ধ হয়েছে এবং জয়ন্ত নিচ্ছে ঘন ঘন নস্য। জয়ন্ত বললে, কুমুদবাবু, আপাতত সুরেনের বিরুদ্ধে তো কোনো কেস নেই। না, তবে কেস তৈরি করতে কতক্ষণ? নাই বা তৈরি করলেন, সুরেনকে ছেড়ে দিন। কুমুদ সবিস্ময়ে বললে, সে কি, আপনিই তো বললেন। আমি যা বলেছি মনে আছে, কিন্তু সুরেন আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়েছে। ওর আর থানায় যাবার দরকার নেই, ওর জন্য আমিই দায়ী রইলুম। ওকে ডাকলেই দেখতে পাবেন। জয়ন্ত হেঁট হয়ে কুমুদের কানে কানে বললে, ভুলিনি, এটা আমার একটা চাল, ওকে ছেড়ে দিন। আমি বলছি ও পালাবে না। সুরেন মহাবেগে প্রস্থান করল, ব্যাঘ্রদলের মধ্যে থেকে মেষ শাবকের মতো। কুমুদ একটু অসন্তুষ্ট স্বরে বললে, আপনার এই চালের মহিমা বুঝলুম না। জয়ন্ত হাসতে হাসতে বললে, সব জিনিসের মহিমা কি সবসময় বোঝা যায়? আমার দেখবার ইচ্ছা ছিল দ্বিতীয় পায়ের মাপের সঙ্গে ওর পায়ের মাপ মেলে কিনা। ও তো পালাচ্ছে না, দুদিন পরে মেলালেই বা ক্ষতি কি? অকারণে দেরি করি বা লাভ কি? দেরি? কিচ্ছু দেরি হবে না মশাই, আমি ভবিষ্যৎবাণী করছি। ঠিক আর দুদিনের মধ্যেই শশাঙ্কবাবুর মনস্কামনা পূর্ণ হবে, অর্থাৎ তার ভাইয়ের হত্যাকারীকে কুমুদবাবু গ্রেপ্তার করবেন। কুমুদ মাথা নেড়ে বললে, না মশাই না, আমি ডিটেকটিভ উপন্যাসের অমানুষিক গোয়েন্দা নই, সেই যাদের কানের পাশ দিয়ে বোঁবো করে শত শত গুলি ছুটে যায় কিন্তু গায়ে লাগে না। আপনার পক্ষে ভবিষ্যৎবাণী করা সহজ, কিন্তু অত শীঘ্র তাকে সফল করার শক্তি আমার হবে না। বেশ, আমার ভবিষ্যৎবাণী না হয় ব্যর্থই হবে, কিন্তু ও কথা রেখে এখন বলুন দেখি, আপনি আর কোনো নতুন তথ্য আবিষ্কার করতে পেরেছেন কিনা? নতুন তথ্য? হ্যাঁ, আপনার প্রশ্ন শুনে একটা কথা মনে পড়ে গেল, কিন্তু কথাটা হচ্ছে ভারী অদ্ভুত। কিরকম? আমাদের এলাকায় গেল 1.5 মাসের মধ্যে 3টে খুন হয়েছে। প্রথম খুনটাও হয় এই নতুনপুরেই। হত ব্যক্তির নাম শ্যামাকান্ত বক্সী, তার ব্যবসা ছিল সুদে টাকা খাটানো। দ্বিতীয় খুন হয় পাশের গ্রাম নন্দনপুরে, হত হয় একজন মারোয়ারি, তারও ব্যবসা ছিল টাকা লেনদেন করা। তৃতীয়বারে মারা পড়েছেন মৃগাঙ্কবাবু। কিন্তু এর মধ্যে তো অদ্ভুত কিছুই দেখতে পাচ্ছি না। শুনুন, প্রথমত লক্ষ্য করবার বিষয় হচ্ছে 3 ব্যক্তিকেই গলা টিপে মেরে ফেলা হয়েছে। দ্বিতীয়ত 3বারেই খুনি কাজ ছেড়ে পালাতে পেরেছে। তৃতীয়ত 3বারেই খুনের আগের দিন একজন করে মানুষ অদৃশ্য হয়েছে। জয়ন্ত উত্তেজিতভাবে দাঁড়িয়ে উঠে বললে, তার মানে? প্রথম খুনের আগের দিন থেকেই নতুনপুরের চালালপাড়ায় একটি লোকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। দ্বিতীয় খুনের আগের দিন এখানকার এক গোয়ালা অদৃশ্য হয়েছে, এখনো তার সন্ধান মেলেনি। মৃগাঙ্কবাবু যেদিন খুন হন তার আগের দিনও শ্মশান থেকে অন্তর্হিত হয়েছে এক সন্ন্যাসী। একথা তো আপনারাও জানেন। জানি, কিন্তু শশাঙ্কবাবুর বিশ্বাস সত্য হলে মানতে হয় সেই সন্ন্যাসী হয়তো খুনি। সুতরাং তার অন্তর্ধানের একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে। অপরাধী পালায় অপরাধের পর, কিন্তু সন্ন্যাসী গা ঢাকা দিয়েছে খুনের আগের দিন। সন্ন্যাসী তো নতুনপুরের লোক নয়, তাড়িয়ে দেবার পর সে যে এখান থেকে চলে যাবে এটিই তো স্বাভাবিক। হয়তো সে খুনিও নয়। কি জানি, আমার মন যেন বলছে এই 3টে খুনের মধ্যে কি একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। প্রত্যেকবারই গলা টিপে হত্যা, আর ঘটনার ঠিক আগের দিন একজন করে মানুষের অন্তর্ধান। বড়ই সন্দেহজনক। মানিক বললে,
কিন্তু যারা অদৃশ্য হয়েছে তাদের সঙ্গে হত্যাকারীর কি সম্পর্ক থাকতে পারে? কিছুই বুঝতে পারছি না। এক চারাল আর এক গোয়ালা অদৃশ্য হয়েছে, কিন্তু তাদের অদৃশ্য হওয়ার কথা নয়। তারা বাসা থেকে অন্য কাজে বেরিয়ে আর ফেরেনি। তাদের আত্মীয়রা আর পুলিশ অনেক খুঁজেও সন্ধান পায়নি। তাদের সঙ্গে হত দুই ব্যক্তির পরিচয় পর্যন্ত ছিল না। যদি মানুষ চুরি বলি, তাহলে প্রশ্ন ওঠে তাদের মতো গরিব লোককে চুরি করে কার বা কি লাভ হবে? তারা শিশু নয়, জোয়ান ব্যক্তি, সন্ন্যাসী না হয়ে চলে গেছে বা পালিয়েছে, কিন্তু তারা কোথায় গেল? জয়ন্তবাবু, প্রায় উপরে উপরে এইসব মামলার কিনারা হচ্ছে না বলে আমাদের থানার ভারী দুর্নাম হয়েছে। জয়ন্ত গভীর মুখে ভাবতে ভাবতে বললে, কুমুদবাবু, আপনি ঘটনার ধারাকে আবার অন্যদিকে নিয়ে গেলেন যে? ভেবেছিলুম আপনার সঙ্গে আজ একবার নতুনপুরে শ্মশান পরিদর্শনে যাব, তার হলো না দেখছি। কেন? শ্মশান পরিদর্শন কাকের জন্য তোলা রইল। প্রথম আর দ্বিতীয়বারে যারা খুন আর অদৃশ্য হয়েছে তাদের ঠিকানা দিন দেখি, আমি কিছু খবরাখবর নিয়ে আসি। পুলিশ যেখানে হাল ছেড়ে দিয়েছে এতদিন পর সেখানে গিয়ে আপনি আর নতুন কি আবিষ্কার করবেন? তবু চেষ্টা করে দেখতে দোষ আছে কি? বেশ, যা ভালো বোঝেন করুন, কিন্তু বলছি ওই মাকড়সার জালের কোনো হদিশ পাবেন না। জবাবে জয়ন্ত একটুখানি মুচকি হাসল। কাঠের বাক্সে কি ছিল? সন্ধ্যার পর জয়ন্ত বাসায় ফিরে এলো। মানিক বললে, আমাকে সারাদিন একলা ফেলে নিজে তো দিব্যি টহল দিয়ে এলে। আমি গুনছি কড়ি কাঠ, তুমি টানছ নস্যি। তোমার যত নস্যি তত ফুর্তি। এই মামলাটা হাতে নিয়ে পর্যন্ত তুমি যেন আনন্দে আটখানা হয়ে আছো। এত আনন্দ কেন হয় বন্ধু? মামলাটা ছেলে খেলার মতন সহজ বলে। সহজ? আমি তো কোনো থই পাচ্ছি না। সেই জন্যই তোমার নাম মানিক আর আমার নাম জয়ন্ত। আমি যথেষ্ট ভেবে দেখেছি। উনি কে? সেই সন্ন্যাসী কাল রাতে বাগানে যে তোমার পিছু নিয়েছিল, সে কে? সুরেন? না শশাঙ্কবাবুর বাড়ির আর কোনো লোক? না শ্মশানে গিয়ে যে অদৃশ্য হয়েছে সেই ব্যক্তি? সারাদিন ধরে তো তদবির করে এলে, সঠিক কোনো উত্তর পেলে? অপেক্ষা করো, হয়তো কাল উত্তর দিতে পারবো। হয়তো আমার ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না। তুমি চলে যাওয়ার পর কুমুদবাবু আমাকে কি বললেন জানো? কি? তিনি কাল এবাড়ির সকলকার পায়ের মাপ নেবেন। তারপর সেই দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপের সঙ্গে যার পা মিলবে তাকেই তিনি গ্রেপ্তার করবেন। কি অপরাধে? খুনি সহকারী বলে। তিনি গ্রেপ্তার করতে পারেন না। পারেন না? না। আসামি বলবে আমি খুনিকে ধরবার জন্য তার পিছু নিয়েছিলাম, তারপর ধরতে না পেরে ফিরে এসেছি। তাহলে প্রশ্ন ওঠে, পুলিশকে আগে সে কথা জানায়নি কেন? সে বলবে ভয়ে। বুঝেছ মানিক, আইন আছে বটে, কিন্তু আইনকে ফাঁকি দেওয়ার উপায়ও আছে। কুমুদবাবু এত সহজে কেল্লা ফতে করতে পারবেন না। আগে তাকে আবিষ্কার করতে হবে শ্মশান থেকে এসে খুন করে আবার শ্মশানে ফিরে গিয়ে যে অদৃশ্য হয়েছে সে কে। তার পায়ের ছাপের সঙ্গে যার পা মেলে তাকে না ধরতে পারলে কোনো সুবিধাই হবে না। তুমি তার সন্ধান পেয়েছ? এখনো পাইনি। তবু ভবিষ্যৎবাণী করেছ। হয়তো শ্মশানে গিয়ে কাল তার পাত্তা পাবো। যদি না পাও, আশা হচ্ছে কিছু না কিছু পাবোই। মানিক, তুমি জানো না, একে একে আমি অনেক গুপ্ত কথাই আবিষ্কার করেছি। আমি যে ঠিক পথ ধরেছি তাতে আর সন্দেহ নেই। অগ্রসর হয়েছি অনেকখানি, যদিও পথের শেষে কি আছে সেটা এখনো আমার কাছে অজানা। হয়তো পথের শেষ পাবো ওই শ্মশানেই। দেখা যাক কি হয়। সে রাতে যেমন গুমোট তেমনি মশা। মশারি ফেললে আরো গরম হয় এবং মশারি তুললে প্রাণ যায় যায়। জয়ন্ত মহা জ্বালাতন করে বললে, দেখ, মশার সঙ্গে আর লড়তে পারি না। মানে তোমার অবস্থা কেমন? ভয়াবহ। শত শত হুলের খোঁচায় সর্বাঙ্গে হয়েছে শত শত ছিদ্র। প্রাণপক্ষীকে আর বুঝি দেহের ভিতরে ধরে রাখা যায় না। সেই সব ছিদ্রপথ দিয়ে সে উড়ে যেতে চায়। গরমে ঘেমে নিয়ে উঠেছি। বাগানে গিয়ে খানিকটা পাইচারি করে আসবে? সাধু প্রস্তাব। সমর্থন করবার জন্য এই আমি গাত্রোত্থান করলুম। দুই বন্ধুতে ঘরের দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালো। নিশুতি রাত। কাছেই কোথাও পাড়ে চোবে
দুবে প্রভৃতির নাকে নাকে নানা সুরের বাজনা বাজছে। চারিদিক থেকে তাদের সঙ্গে টক্কর দেবার জন্য ব্যাঙের দলও বসিয়েছে জলসা। ঝিঝি পোকারাও হার মানতে রাজি নয়। তাদেরও পাড়ায় পাড়ায় চলছে ঝিঝি রাগিনীর আলাপ। গাছে গাছে বসে পেঁচারাও বলছে, আমরা এবার চুপটি মেরে থাকবো কেন? আলাপ করতে না পারি প্রলাপই বকবো, শোনো। শব্দময়ী রাত্রি, শহুরে রাত তবু খানিকটা স্তব্ধ হয়, কিন্তু পাড়াগে কিংবা বন্য রাত্রি মৌনব্রত অবলম্বন করতে শেখেনি। বাতাস আজ ধর্মঘট করেছে বলে গাছের দল গোলমাল খুলে ঘুমিয়ে পড়েছে। কবিদের অত সাধের মর্মর ধ্বনি গেছে দেশ ছেড়ে পালিয়ে। চাঁদের আলোর এমন জোর নেই যে আকাশের রং বোঝা যায়। বিরক্ত তারাদের চোখ করছে পিটপিট পিটপিট। জয়ন্ত বললে, চলো পুকুরের দিকে পা চালানো যাক, সেখানে গেলে একটু আধটু ঠান্ডার আমেজ পাওয়া যেতে পারে। আলো আধারি মাখা রহস্যের মধ্যে দিয়ে দুজনে পুকুরের দিকে অগ্রসর হলো। যখন তারা শশাঙ্কবাবুর ঘরের নিচে গিয়ে পড়েছে, তখন উপর থেকে শোনা গেল সুগম্ভীর সুরে মন্ত্র উচ্চারণ। চিন্তায়ামি চ তন্নাম রক্ষমাং সর্বত্র সদা দিগম্বরিং করলস্যং ঘোরদ্রষ্টং ভয়ানকং কর্ণমূলে শবযুগ্মং স্থূলতুঙ্গোধরা মহারৌং দ্রিং মহাঘোরং শ্মশানলয়া বাসিনী। মানিক বললে, শশাঙ্কবাবু পুজোয় বসেছেন। দক্ষিণাকালিকার মন্ত্র আউড়িয়ে বোধহয় গুমুটের কবল থেকে নিস্তার পাওয়ার চেষ্টায় আছে। জয়ন্ত বললে, আমরা যে মন্ত্রতন্ত্র জানি না, জানলে হয়তো আজকের বেয়ারা গুমুটকে জব্দ করে দিতুম দস্তুর মতো। তারা পুকুরের ঘাটে গিয়ে বসল। সত্যি সেখানটি বেশ ঠান্ডা। খানিক আলো খানিক ছায়ায় ভরা জল করছে ঢলো ঢলো। মাঝে মাঝে আকাশের মেঘ এসে তার বুকে ঘনিয়ে তুলছে অন্ধকার। দুজনে নীরবে বসে রইল অনেকক্ষণ, এবং সেখান থেকেই শুনতে লাগলো ভক্ত শশাঙ্ক বাবুর রসনা মন্ত্রপাঠ করছে ক্রমাগত। বাড়ির কোনো বড় ঘড়ি হঠাৎ ঢং 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 করে জানিয়ে দিলে রাত এখন 3টে। জয়ন্ত বললে, এবার ওঠা যাক মানিক, রাতের পরমায়ু এলো ফুরিয়ে। ঘরের শিকার পলাতক দেখে মশারাও এতক্ষণে বেরিয়ে পড়ে পাড়ে চোবে দুবেদের রাস্তায় গিয়ে হাজির হয়েছে। মানিক বললে, কিন্তু বাঙালিদের সরস দেহের গন্ধ পেলে নিশ্চয়ই তারা এক্ষুনি শুকনো ছাতুর লোক ত্যাগ করে ছুটে আসবে। আমার ইচ্ছে এইখানেই লম্বা হয়ে শুয়ে পড়ি। তা হয় না মানিক, কোথায় এসেছি জানো তো? এখানে আমরা অজস্র নই, ওঠো। তারা উঠল, কিন্তু ফিরতেই দেখলে কি একজন লোক বাগানের পথ দিয়ে আস্তে আস্তে তাদের সাড়া পেয়েই লম্বা দৌড় মেরে বাগানের তলায় অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত বললে, অতি সুবিধের নয়, কেউ আমাদের দেখে অমন করে পালালো কেন? উপরে শশাঙ্ক তখনও নিজের মনে ভক্তি ভরে মন্ত্র আবৃত্তি করছে। মানিক বললে, শশাঙ্ক বাবুকে ডাকবো নাকি? দরকার নেই, ভক্তের পুজোয় বাধা দেওয়া উচিত নয়। তবে ওই অন্ধকারে ওখানে গিয়ে আমরা কি ওকে খুঁজে পাবো? ওকে খুঁজতে গেলে ঘর থেকে আমাদের টর্চ নিয়ে আসতে হয়, কিন্তু ততক্ষণে ও রাস্কেল লম্বা দেবে। আমাদের কাছে রিভলভার পর্যন্ত নেই, কি করা যায় বলো দেখি? কুইক মার্চ করো, যেন আমরা ওকে দেখতে পাইনি। ঘরে পৌঁছে আপাতত নিদ্রা দেবীর আরাধনা, তারপর কাল সকালে উঠে কর্তব্য স্থির করা যাবে। তারা দ্রুতপদে ঘরের দিকে এগোতে লাগলো। লোকটাকে আর দেখা গেল না। তাদের ঘর যেদিকে সেদিকে দালানে উঠবার সিঁড়ির সামনে গিয়ে জয়ন্ত বললে, আমরা যখন ঘর থেকে বেরোই তখন এখানে এই বাক্সটা ছিল না তো? মানিক বললে, হয়তো ছিল, হয়তো ছিল না, অত আমি লক্ষ্য করিনি। জয়ন্ত বাক্সটা নেড়ে চেড়ে পরীক্ষা করতে করতে বললে, গোয়েন্দার সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে দৃষ্টিকে সজাগ রাখা সর্বদা। অন্যমনস্ক গোয়েন্দা গাধার চেয়েও নিচু দরের জীব। বাক্সটা সাধারণ প্যাকিং কেসের মতন দেখতে। তার দরজাটা টেনে তুলে ভেতরে আঘ্রাণ নিয়ে জয়ন্ত বললে, বৃষ্টি বুনো বুনো গন্ধ বেরোচ্ছে। মানিক, এর ভেতরে কোনো জানোয়ার ছিল। এখন তো নেই না, কিন্তু সে গেল কোথায়? বাক্সটা এখানে ছিল না, কোত্থেকে এলো? এর মধ্যে যে জন্তু ছিল সে কোথায় গেল? চুলোই। জয়ন্ত, বিছে মাথা ঘামা কেন? চলো, আমার ঘুম পেয়েছে। কি ঘুম মানিক? অনন্ত ঘুম নয় তো? মানে পৃথিবী এখন ঘুমোচ্ছে,
এমন সময় আমাদের ঘরের ঠিক সামনেই কেন এই বাক্সের আবির্ভাব? বাগানে এইমাত্র যে লোকটা আমাদের দেখেই পালিয়ে গেল, সে কে? বাক্সের ভেতরে জানোয়ার বাইরে গেছে, আর 5-6 হাত তফাতেই আমাদের ঘরের জানালা ছিল খোলা। আমাদের দেখে খুশি নয় এ বাড়িতে এমন সব লোকের অভাব নেই। ভেবে দেখো মানিক, ভালো করে ভেবে দেখো। ভাবছি, 2 আর 2 কত হয়? 4। অতএব আজ রাত্রে জয়ন্তের ও মানিকের গৃহপ্রবেশ নিষেধ। ঘরে আলো জ্বালা নেই, অন্ধকারে হয়তো ওখানে অনন্ত নিদ্রা আমাদের জন্য অপেক্ষা করছে। অতএব সকাল না হওয়া পর্যন্ত উদ্যান ভ্রমণই প্রশস্ত। আমার আর ঘুম পাচ্ছে না জয়ন্ত। অপরাধীদের উপরে নিয়তির কি অভিশাপ আছে জানি না। খুব মাথা খাটিয়ে গুছিয়ে কাজ করেও প্রায়ই তার শেষ রক্ষা করতে পারে না। এই জন্যেই তারা মরে। দেখো না, খালি বাক্সটা এমন চোখের সামনে ফেলে রেখে যাওয়ার কি দরকার ছিল? পরদিন সকালে বিছানার উপরে এবং খাটের তলায় আবিষ্কৃত হলো মস্ত মস্ত দুটো কেউটে সাপ। কিন্তু ছবল মারবার আগেই রিভলভারের গুলিতে তাদের উদ্যত ফনা ছিন্ন ভিন্ন হয়ে গেল। নতুনপুরের শ্মশান। বেলা আরেকটু বাড়লে পর কুমুদ এসে হাজির। সমস্ত শুনে এবং মরা সাপ দুটো সচক্ষে দেখে খানিকক্ষণ স্তম্ভিত হয়ে রইল। তারপর বললে, আপনাদের আর এখানে থাকা উচিত নয়। জয়ন্ত হাসি মুখে বললে, আমাদের তো আর বেশিক্ষণ এখানে থাকবার প্রয়োজন হবে না। আমার ভবিষ্যৎবাণী মনে আছে তো? কালকের মধ্যেই আপনি খুনিকে গ্রেপ্তার করবেন। ঠাট্টা করে আমাকে আর লজ্জা দেবেন না জয়ন্তবাবু। আমার এলাকার 3-3টে খুনি পলাতক। তাদের একজন আবার আমাদের কাছে কাছে থেকেই নতুন খুন করার চেষ্টায় আছে, আর আমি কিছুই করতে পারছি না। হ্যাঁ, ভালো কথা। শশাঙ্কবাবুকে সমস্ত বলেছেন? না, নিচে তাকে ব্যস্ত করে লাভ কি? কাল রাতে বাগানে যাকে দেখেছিলেন সে সুরেন নয় তো? দূর থেকে চিনতে পারিনি। সুরেন হলেও হতে পারে। সে কাপুরুষ আর নির্বোধ দুই। ওই শ্রেণীর লোক ভয় পেলে সব করতে পারে। আর আপনি তাকেই ছেড়ে দিলেন? না জয়ন্তবাবু, আর আমি কোনো কথা শুনছি না। আজ এখনই সুরেনকে গ্রেপ্তার করব। আজকের দিনটা দয়া করে অপেক্ষা করুন। এখন আগে আমাকে একবার শ্মশানটা দেখিয়ে আনুন। মিথ্যেই সেখানে যাওয়া। সেখানে গিয়ে দেখবেন খালি কতকগুলো ভাঙা হাঁড়ি, 2-4 টুকরো হাড় আর ছাইয়ের গাদা। পদচিহ্নগুলো পর্যন্ত আর নেই। তবু একবার যাব। যে পথ দিয়ে খুনি গিয়েছিল সেই পথ দিয়ে যাব। চলো মানিক। কুমুদবাবু, আপনি জনচারেক পাহাড়ওয়ালা সঙ্গে নেবেন। কেন? সাবধানের মার নেই। যা বলেছেন, যেসব কাণ্ড হচ্ছে। আসুন, আমরা খিড়কির দরজা দিয়ে বেরিয়ে শ্মশানের পথ ধরব। বাগান দিয়ে সকলে খিড়কির দিকে যাচ্ছে। হঠাৎ শশাঙ্ক তাদের দেখতে পেলে। উপরে জানালা থেকে মুখ বাড়িয়ে বললে, কি ব্যাপার? সকলে মিলে দল বেঁধে কোথায় যাওয়া হচ্ছে? মানিক বললে, শ্মশান ভ্রমণে। হ্যাঁ, বেড়াবার মতো জায়গায় বটে। আমিও সঙ্গী হব নাকি? স্বচ্ছন্দে। মিনিট 2 পরেই শশাঙ্ক তাদের দলে এসে জুটল। তখন সে বোধহয় সবে পুজো সেরে উঠেছে, কারণ তার পরনে গরদের ধুতি চাদর, কপালে রক্তচন্দনের ফোঁটা। সেই পোশাকেই শশাঙ্ক শ্মশানের পথ ধরল। মানিক বললে, কাল অত রাত পর্যন্ত দক্ষিণা কালিকার পুজোর মন্ত্র আউড়েও আপনার আশ মেটেনি। এর মধ্যেই আবার আর এক দফা পুজো সারা হয়ে গেল। কি আশ্চর্য! রাতের কথা আপনি কি করে জানলেন? কাল যা গুমট গেছে, আমি আর জয়ন্ত বাগানে বেড়াতে বেড়াতে আপনার গলা শুনতে পেয়েছি। শশাঙ্ক লজ্জিত ভাবে বললে, অসার সংসারে একটু আধটু মায়ের নাম করি, তার উপরেও আর দৃষ্টি দেবেন না। কুমুদ বললে, আপনি পুণ্যাত্মা, তাই পরলোকের পথ পরিষ্কার করছেন। আমরা হচ্ছি মহা পাপিষ্ঠ, দিনরাত কেবল মায়াকেই আঁকড়ে পড়ে আছি। জয়ন্ত বললে, শশাঙ্কবাবু মায়ার ভক্ত, তবে মায়া নয়, মহামায়া। তারা শ্মশানের পথে এসে পড়ল। পথ চওড়ায় পুরো 4 হাতও হবে না বোধহয়। কখনো ছোট ছোট মাঠের উপর দিয়ে, কখনো কাঁটা জঙ্গলের ভেতর দিয়ে, আবার কখনো বা বাঁশ বনের পাশ দিয়ে সেই পথ এঁকে বেঁকে এগিয়ে প্রায় মাইলখানেক পরে শ্মশানে গিয়ে শেষ হয়েছে। এ পথটা হচ্ছে শশাঙ্কবাবুদের নিজস্ব ব্যবহারের জন্য। এর ধারে হাট বাজার বা বাড়িঘর নেই।
কাজেই এখানে বড় একটা পথিকের দেখা পাওয়া যায় না। নতুনপুরের লোক শ্মশানে যায় বড় রাজপথ দিয়ে। কুমুদ আঙুল দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল, ঘটনার পর 3-4 বার বৃষ্টি হওয়াতে পদচিহ্নগুলো অনেক জায়গাতেই লুপ্ত হয়ে গেছে বটে, কিন্তু এই দেখুন মাঝে মাঝে অস্পষ্ট ছাপ এখনো দেখা যাচ্ছে। বৃষ্টি না হলে কঠিন কাদার উপরে ছাপগুলো আজও সুস্পষ্ট থাকত। ঘটনার পর পুলিশের লোক ছাড়া আর কেউ বোধহয় এ পথে আসেনি। এ পথে লোক না চলার আরো একটা কারণ আছে। অনেকের বিশ্বাস এটা হচ্ছে ভুতুরে পথ। রাত্রে এখানে যারা দেখা দেয় তারা মানুষ নয়। পথটা মাঝে মাঝে জলার পাশ দিয়ে গেছে, তাই আলেয়া জলে, সেই জন্যই এই কুসংস্কার আর কি। শশাঙ্ক বললে, কেবল তাই নয়, কোনো কোনো ডান পিঠে লোক রাত্রে এই পথে এসে আর বাড়িতে ফেরেনি। কুমুদ বললে, তাই নাকি? তাদের মৃতদেহ এই পথে পাওয়া গিয়েছে? শশাঙ্ক গম্ভীর স্বরে বলল, না, তাদের দেহ আর পাওয়া যায়নি। কুমুদ সচমকে বলল, পাওয়া যায়নি মানে? দেহশুদ্ধ লোকগুলোর প্রাণ কি পঞ্চভূতেই বিলীন হয়ে গেল? শশাঙ্ক তেমনি গম্ভীর স্বরেই বলল, কি হলো, কোথায় গেল কেউ জানে না, তবে তারা যে আর বাড়িতে ফেরেনি বা তাদের দেহও যে আর পাওয়া যায়নি, এটা সত্যি কথা। কুমুদ যেন নিজের মনে মনেই বললে, তাহলে এই অঞ্চলে মানুষের অদৃশ্য হওয়া দেখছি খুবই সাধারণ ঘটনা। মানুষের পর মানুষ অদৃশ্য হয়, পুলিশও তাদের খুঁজে পায় না। যেন একটি ব্যঙ্গের স্বরেই শশাঙ্ক প্রতিধ্বনি করে বললে, না, পুলিশও তাদের খুঁজে পায় না। কুমুদবাবু, আপনি 2 দিন তো এখানে এসেছেন, আপনি কেমন করে জানবেন? কিন্তু আমরা সকলেই জানি আর বিশ্বাস করি, শ্মশানের এই পথটা হয়েছে অনেকের পক্ষেই মহাপ্রস্থানের পথ। যাক, ও কথা, এই আমরা শ্মশানে এসে পড়েছি। ছোট শ্মশান। একদিকে কাল ভৈরবের ছোট একটি পুরানো মন্দির ছাড়া আর কোনো ঘর নেই। পাশেই একটা পুকুর, তার ঘাট ভাঙা, জল নোংরা। শ্মশানের দুদিকে রয়েছে দুর্ভেদ্য অরণ্য। চিতার কাঠ কাটবার সময় ছাড়া মানুষ তার কাছে যায় না, এবং তার ভিতরে প্রবেশ করবার কোনো রকম পথই দেখা গেল না। জয়ন্ত একলা চারিদিকটা একবার ঘুরে এলো। কুমুদ বললে, আমি কি ভুল বলেছি জয়ন্তবাবু? দেখছেন তো এখানে এসে আপনার কোনোই লাভ হলো না। জয়ন্ত সে কথা কানে না তুলে বললে, প্রথম ব্যক্তির অর্থাৎ খুনির পায়ের দাগ কোথায় গিয়ে শেষ হয়েছিল? কুমুদ অগ্রসর হয়ে এক জায়গায় দাঁড়িয়ে বললে, এইখানে। জয়ন্ত দেখলে তারপরেই রয়েছে ছোট একটা জঙ্গল, কাঁটা গাছে ভরা। সে বললে, এই জঙ্গলে মানুষ ঢুকতে পারে শশাঙ্কবাবু? শশাঙ্ক জোরে মাথা নেড়ে দৃঢ়স্বরে বললে, অসম্ভব। যদি ঢোকে, কাঁটা গাছে সর্বাঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু খুনের পরে মানুষ হয় মরিয়া। খুনি যদি আহত হয়েও ওর মধ্যে ঢুকে বেরিয়ে গিয়ে থাকে? শশাঙ্কের চেয়েও জোরে মাথা নেড়ে কুমুদ বললে, তা সে যায়নি জয়ন্তবাবু, তা সে যায়নি, তা সে কিছুতেই যায়নি। ও সন্দেহ আমারও মনে উঠেছিল। জঙ্গলটা ছোট, মাত্র 7-8 কাঠা জায়গা জুড়ে আছে। জঙ্গলটা চারিদিকে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পায়ের দাগ দেখতে পাইনি। খুনি যদি শ্মশানের অন্য কোনো দিক দিয়ে বেরিয়ে গিয়ে থাকে? পায়ের দাগ সে কথা বলে না। শ্মশানের আর কোথাও তার পদচিহ্নই নেই। যেখানে তার পায়ের দাগ শেষ হয়েছে, দ্বিতীয় ব্যক্তিও সেখানে গিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তারপর সে যে ফিরে শ্মশান থেকে বেরিয়ে শশাঙ্কবাবুর বাড়ির দিকে গিয়েছে, পায়ের দাগ দেখে তা ধরতে পেরেছি। জয়ন্ত কোনো জবাব না দিয়ে হঠাৎ কি যেন দেখেই জঙ্গলের দিকে এগিয়ে গেল। পকেট থেকে রূপোর নস্যদানি বার করলে, একটি নস্য নিয়ে বললে, নস্যি খুব ভালো জিনিস কুমুদবাবু, মাথা সাফ হয়। একটি নেবেন নাকি? না ধন্যবাদ। আর আমাদের এখানে কোনো কাজ আছে? আপনি ঠিক বলেছেন, খুনি শেষ চিহ্ন ফেলেছিল এইখানেই। আপনার দৃষ্টির তীক্ষ্ণতা স্বীকার না করে উপায় নেই। কিন্তু কেবল দৃষ্টির তীক্ষ্ণতাই সব নয়, তার উপরেও আর একটা শক্তি না থাকলে চলে না। কি শক্তি? মস্তিষ্ক চালনার শক্তি। সে শক্তিকে আপনি কাজে লাগাননি। কিঞ্চিত অসন্তুষ্ট স্বরে কুমুদ বললে, কেন? মানুষ কর্পূর না, উবে যায় না। সে মাটির উপরে দাগ ফেলে চলতে বাধ্য। তার ডানা নেই, সে উড়ে পালাবে। মাথা চুলকোতে চুলকোতে কুমুদ বললে, আমিও সে কথা জানি জয়ন্তবাবু, কিন্তু
এখানে কোনো কিন্তু নেই। খুনি যখন বেরিয়ে যায়নি তখন সে শ্মশানেই আছে। এখনো? এখনো। ঠিক বলছি। ওই দেখুন, জয়ন্ত জঙ্গলের এক জায়গায় অঙ্গুলি নির্দেশ করলে। ওখানে বুনো ঝোপের তলায় লোহার ডান্ডার মতো কি যেন দেখা যাচ্ছে না? হ্যাঁ, বোধহয় শাবল। কুমুদ হাত বাড়িয়ে সেটা টানতেই কিসের শব্দ হলো, লোহায় লোহায় ঠকাঠকির মতো। জয়ন্ত বললে, বোধহয় ওখানে কোদালও আছে। সত্য। কুমুদ হস্তচালনা করে একটা কোদালও বার করলে। বললে, এর অর্থ কি? অত্যন্ত স্পষ্ট। খুনি এখনো এখান থেকে পালাতে পারেনি। সে কি জঙ্গলে লুকিয়ে আছে? পাগল, সে ঠিক আমার পায়ের তলায় মাটির ভেতর লুকিয়ে আছে। দেখছেন না, আশপাশের জমিতে ঘাস রয়েছে, কেবল এইটুকু জায়গাতেই নেই। কুমুদ এক মুহূর্ত কি ভাবলে, তারপর হঠাৎ লাফ মেরে দুহাতে জয়ন্তের দুখানা হাত চেপে ধরে উচ্ছ্বসিত স্বরে বললে, জয়ন্তবাবু, স্বীকার করছি, গোয়েন্দাগিরিতে আপনার কাছে আমি শিশু। আপনি এত সহজে যে সত্য আবিষ্কার করলেন, তার জন্য এতদিন ধরে আমরা অন্ধের মতো অন্ধকার হাতড়ে বেড়াচ্ছিল। ঠিক জমির এই অবস্থা এই শাবল আর কোদাল দেখেই সব বোঝা যাচ্ছে। খুনিকে কেউ খুন করে এইখানে পুঁতে রেখেছে, তাই সে শ্মশান থেকে বেরোতে পারেনি। তাহলে দ্বিতীয় ব্যক্তি খুনির বন্ধু নয়, শত্রু, তাই তো মনে হচ্ছে। কে সে? সুরেন? না, অন্য কেউ। তার পায়ের ছাপ আপনার কাছে আছে, সুতরাং প্রমাণের অভাব হবে না। তাকে আপনি জানেন? জানি বই কি। ওই যিনি শ্মশানের পথ দিয়ে দৌড় মেরেছেন রেসের ঘোড়ার মতো। উনি তো শশাঙ্ক বাবু, কিন্তু উনি অত ছুটছেন কেন? পাছে আপনি ওর পায়ের মাপ নেন। হ্যাঁ, বলেন কি? আপনি কি অসম্ভবকে সম্ভব করতে পারেন? আপনি কি জাদুকর? সেপাই, শিগগির ওই বাবুর পিছনে ছোট, ও যেন পালাতে না পারে। ওকে ধরে আনো। কিন্তু এই যে বিশ্বাস হচ্ছে না। তবে অসম্ভবই বা কি? রাগ সামলাতে না পেরে খুনিকে খুন করে উনি প্রতিশোধ নিয়েছেন। জয়ন্ত মাথা নেড়ে বললে, কিন্তু হয়তো উনি অতটা সাধুও নন। আমার বিশ্বাস খুনিকে উনি নিজেই ভাইয়ের পিছনে লেলিয়ে দিয়েছিলেন। আচ্ছা, আসল ব্যাপার নিয়ে পরে মাথা ঘামানো যাবে, আগে তো এখানকার মাটি খুঁড়ে দেখা যাক। জয়ন্ত শাবল নিয়ে মাটি খুঁড়তে এবং কুমুদ কোদাল নিয়ে মাটি তুলতে লাগলো। মাটি বেশ আলগাই ছিল, বেশিক্ষণ পরিশ্রম করতে হলো না। প্রথমেই দেখা গেল মানুষের দুখানা বিবর্ণ ও স্ফীত পা। মানিক নাকে কাপড় চাপা দিয়ে পিছিয়ে আস্তে আস্তে ঘৃণা ভরে বলে উঠল, জয়ন্ত, তুমি কি করে এই বিকট গন্ধ সহ্য করছো? প্রমাণ তো পেলে, এখন উঠে এসো, মুদ্দ ফরাস ডেকে এনে মরাটাকে বার করো। জয়ন্ত শাবলটা ফেলে দিয়ে বলল, হ্যাঁ কুমুদ বাবু, এই গন্ধ সহ্য করা অসম্ভব। মুদ্দ ফরাসদের খবর দিন। একজন জমাদারও কুমুদের সঙ্গে এসেছিল, সে তখনই গিয়ে 4 জন মুদ্দ ফরাস ডেকে আনলে। যে মৃতদেহটা তারা উপরে টেনে তুললে পচিয়ে ফুলে তা হয়ে উঠেছিল বিভৎস। মাথায় তার লম্বা চুল, শরীরে স্থানে স্থানে এখনো দেখা যাচ্ছে সিন্দুরের ও রক্তচন্দনের চিহ্ন, এবং গলায় ঝুলছে তখনও শুকনো জবা ফুলের মালা। কুমুদ বললে, এই বোধহয় সেই খুনি সন্ন্যাসী, কিন্তু এমনভাবে রক্তচন্দন সিঁদুর মেখে আর জবার মালা পরে কেউ কখনো খুন করতে যায়? মুদ্দ ফরাসরা সবিস্ময়ে জানালে, গর্তের মধ্যে আরো 2টো লাশ আছে। কুমুদ যেন আকাশ থেকে পড়ে বললে, বলিস কি রে? জয়ন্তর মুখ বিষম গম্ভীর হয়ে উঠল। এবারে যে 2টো দেহাবশেষ বেরুল, তাদের অবস্থা অভাবিত রূপে ভয়ানক। একটা তো একেবারে কঙ্কালে পরিণত হয়েছে, আর একটা কঙ্কালের স্থানে স্থানে কিছু কিছু গলিত মাংস লেগে আছে এইমাত্র। কুমুদ হতভম্বের মতো বলল, এ 2টো কাদের শেষ চিহ্ন? কে এদের খুন করলে? জয়ন্ত বললে, খুনি যে শশাঙ্ক তাতে আর সন্দেহ নেই, তবে এরা যে কারা সেটা ঠিক করে বলা শক্ত। এদের এখানে দেখবো বলে আমি আশা করিনি। মানিক বললে, কুমুদবাবু, আপনার এলাকা থেকে আরো 2 জন লোক অদৃশ্য হয়েছে বলছিলেন না? এরা তারা নয় তো? তা কি করে হবে? তাদের সঙ্গে শশাঙ্ক সম্পর্ক কি? জয়ন্ত চিন্তিত ভাবে বললে, তাদের সঙ্গে শশাঙ্কের সম্পর্ক আছে কিনা জানি না,
তবে তাদের অদৃশ্য হওয়ার পরেই শ্যামাকান্ত বক্সি আর এক মারোয়ারি খুন হয়। তাদের টাকা লেনদেনের ব্যবসা ছিল। আমি খোঁজ নিয়ে জেনেছি তাদের দুজনের কাছেই শশাঙ্ক প্রচুর টাকা ধার করেছিলেন। কুমুদ যেন আপন মনেই বললে, 3টে খুনই একরকম, হত্যা করা হয়েছে গলা টিপে। 3বার এই খুনের আগের দিন একজন করে লোক গুম হয়। এখানে একত্রে পাওয়া গেল 3টে লাশ। জয়ন্তবাবু, আমার মাথা গুলিয়ে যাচ্ছে, যুক্তিও খেই হারিয়ে ফেলছে। কি রহস্য? মানিক বললে, জয়ন্ত, আমি তোমাকে জানি তুমি অস্বাভাবিক বা অলৌকিক কিছু মানতে চাও না, কিন্তু এখানে যেন কোনো অপার্থিব রহস্য আছে বলে মনে হচ্ছে। অন্তত সেইটুকু অস্বাভাবিকতাকে মেনে নিলে সমস্ত ব্যাপারটাই যেন স্বাভাবিক হয়ে আসে। জয়ন্ত ঠিক সেই রকম কিছু ভাবছিল কিনা প্রকাশ করলে না, কেবল বললে, তোমার বক্তব্য কি মানিক? মানিক বললে, শশাঙ্ক যে তান্ত্রিক কুমুদবাবুও তা জানেন বোধহয়। আপনি কি বলতে চান তা জানি না মানিকবাবু, তবে আমি কানাঘুষোয় শুনেছি শশাঙ্ক নাকি প্রায়ই গভীর রাতে একলা শ্মশানে এসে পুজো টুজো করত, কিন্তু এসব শোনা কথা নিয়ে আমি কোনোদিন মাথা ঘামাইনি। মানিক বললে, মন্ত্রগুণে মরা যে জ্যান্ত হয়, শশাঙ্কবাবু পরশু রাতে আমাদের কাছে সেই প্রসঙ্গ তুলেছিলেন। আমার বিশ্বাস তিনি নিজেও ছিলেন সব সাধক। জয়ন্ত অধীর স্বরে বললে, বেশ তো, তার সঙ্গে এসব ব্যাপারের সম্পর্ক কি? তন্ত্রোক্ত সব সাধকদের কথা নিশ্চয়ই তুমি পড়ে দেখেছ। বিশ্বাস করো আর না করো, কিন্তু তন্ত্রে স্পষ্ট লেখা আছে সব সাধকরা অপঘাতে মরা সবকে বাঁচাতে পারে, আর নানা রকম অলৌকিক উপায়ে ঘটনাস্থলে হাজির না হয়েও, অর্থাৎ দূরে বসে শত্রু বধ করতে পারে। বেশ, তারপর? ধরো আমি যেন শশাঙ্ক, আমি জনকয় শত্রু নিপাত করতে চাই। একজনকে নিয়ে পড়লুম। আগে এমন একজন গরিব বা ভবঘুরের লোক বেছে নিলুম, যারা অদৃশ্য হলেও খুব বেশি গোলমাল হবে না। প্রথমবার নির্বাচন করলুম এক গরিব চারালকে। যারা সব সাধক, তাদের কাছে চারালদের মরা খুব প্রিয়। চারালকে ভুলিয়ে গোপন স্থানে নিয়ে গিয়ে হত্যা করলুম। নতুনপুরে শ্মশান অতি নির্জন। সবকে রাত্রে এখানে এনে মন্ত্র প্রভাবে করলুম জীবন্ত। তারপর তাকে পাঠিয়ে দিলুম শত্রু সংহার করার জন্য। ঘটনার সময় যদি কেউ তাকে দেখে ফেলে, তাহলে আমার ভয় নেই, আমি শ্মশানে বসে। সব ফিরে এলে পর মন্ত্র প্রভাবে তার জীবন হরণ করলুম। তারপর শ্মশানের মধ্যেই একটা বিশেষ জায়গা বেছে নিয়ে সবকে পুঁতে ফেললুম। এইভাবে বারে বারে আমি দিলুম 3 শত্রুকে জমের বাড়িতে পাঠিয়ে। অবশ্য সঙ্গে সঙ্গে আমার হাতে প্রাণ গেল আরো 3 বেচারি গরিবের। মানিক, তুমি কি আমাকে এইসব বিশ্বাস করতে বলো? জানি তুমি বিশ্বাস করবে না, তবু তুমি বা আমি যা কুসংস্কার বলে মনে করি, সেই দিক দিয়েও এই রহস্যটার একটা অস্বাভাবিক কিন্তু সঙ্গত কারণ খোঁজবার চেষ্টা করছি। দেখো, কুমুদবাবু বলছেন একজন চারালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর দেখো, সন্ন্যাসীর যে লাশ পাওয়া গেছে তাকে রক্ত চন্দন মাখিয়ে জবার মালা পরিয়ে পুজো করা হয়েছিল, তা স্পষ্টই দেখা যাচ্ছে। কে না জানে সব সাধকরা এমনিভাবে মরা পুজো করে। অন্য দুটো মরাকেও ওইভাবে পুজো করা হয়েছিল নিশ্চয়ই, কিন্তু তাদের পচা মাংসের সঙ্গে পুজোর চিহ্নগুলো নষ্ট হয়ে গেছে। তারপর দেখো, শশাঙ্ক তান্ত্রিক, তার ঘরে সাজানো রয়েছে মরার মাথা। আর মরা যে মন্ত্রে জ্যান্ত হয়, এই নিয়ে আমাদের সঙ্গে তর্কও করেছে। রাত্রে শ্মশানে গিয়ে তার যে পুজো করার অভ্যাস আছে, তাও শোনা যাচ্ছে। জয়ন্ত, এসবের কি অর্থ তুমি করতে চাও? জয়ন্ত কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে বিরক্ত ভাবে। কুমুদ বললে, দেখুন, ঝাড়ফুঁক, মারণ উচাটান, সব সাধন, প্রেততত্ত্ব, আইন এসব মানে না। সুতরাং আইনের দিক দিয়ে এসব প্রমাণ বলেই গণ্য নয়। কিন্তু অলৌকিক হলেও আপনি যা বললেন তার মধ্যে যুক্তি পাওয়া যায়। নইলে অদ্ভুত এই 3 ব্যক্তির একইভাবে মৃত্যু, অদ্ভুত এই 3 ব্যক্তির ঘটনার আগের দিনই অদৃশ্য হওয়া, আর অদ্ভুত এই 3 মৃতদেহের একই স্থানে আবিষ্কার, এসবের মধ্যে কোনো যুক্তিসঙ্গত সম্পর্ক পাওয়া যায় না। জয়ন্ত হঠাৎ উচ্চস্বরে হাস্য করে বলে উঠল, ওসব আজগুবি যুক্তির কোনো ধার আমি ধারি না। কেন যে এখানে 3-3টে দেহ বা কঙ্কাল পাওয়া গেল, তা নিয়ে আমার বেশি মাথা ব্যথা নেই।
তবে হ্যাঁ, সত্যিকার গোয়েন্দা রূপে আমি হত মৃগাঙ্ক আর তার হত্যাকারীকে কেমন করে আবিষ্কার করেছি তার আইনি সম্মত ইতিহাস উল্লেখ করতে পারি। শুনুন। কার্য ও কারণের ইতিহাস। জয়ন্ত বলতে লাগলো, কুমুদবাবু, মানিক, ডিটেকটিভের প্রথম কর্তব্য হচ্ছে সকলকেই সন্দেহ করা। ডিটেকটিভের উচিত বিনা প্রমাণে বিনা বিচারে কিছুই সত্য বলে গ্রহণ না করা। শশাঙ্ক খুনিকে ধরবার জন্য খুব জিদ দেখিয়েছিল বটে, কিন্তু তবু গোড়া থেকেই আমি তার উপরে সন্দেহ করেছিলাম। মুখে জিদ দেখিয়ে তলে তলে সে আমাদের বিপথে চালনা করতে চেয়েছিল। অকারণে কেউ কারোকে খুন করে না, প্রত্যেক খুনের মধ্যেই একটা উদ্দেশ্য থাকে। শশাঙ্ক আমাদের সন্দেহকে সন্ন্যাসীর দিকে চালনা করবার চেষ্টায় ছিল বটে, কিন্তু সে চেষ্টা আমার কাছে সফল হয়নি। সত্য, মৃগাঙ্কের উপরে সন্ন্যাসীর রাগ ছিল। মার খেলে কার না রাগ হয়, কিন্তু কোথাকার এক ভবঘুরে সহায় সম্পদহীন সন্ন্যাসী মার খেয়েও সে যে মৃগাঙ্কের মতো প্রতাপশালী এক জমিদারের বাড়িতে রাত্রে একা ঢুকে হত্যা করতে সাহস করবে, এ কথা সহজে বিশ্বাসে প্রবৃত্তি হয় না। তার উপরে সে বিদেশি। শশাঙ্কদের বাড়ির পথঘাট জানবে কেমন করে? তাই প্রথমে আমি সন্ন্যাসীকে সন্দেহ করিনি, তবে পরে করেছিলাম, আর তার কারণও পরে বলবো। যখন শুনলুম মৃগাঙ্কের মৃত্যুর পরে তার বিষয় সম্পত্তির উত্তরাধিকারী হবে শশাঙ্ক, তখন তাকেই আমি সন্দেহ না করে পারিনি। প্রত্যেক হত্যাকারী নিজেকে অতিরিক্ত চালাক বলে মনে করে। কেউ কেউ ভাবে পুলিশকে সাহায্য করলে তাদের আর কেউ সন্দেহ করতে পারবে না, কেননা তারা জানে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই নেই। ঘটনাস্থল পরিদর্শন করে বেশ বুঝতে পারলুম, হাতে নাতে যেই খুন করে থাকুক, বাড়ির কোনো লোকই ভেতর থেকে দরজা খুলে দিয়ে হত্যাকারীকে পথ দেখিয়ে এনেছে, আর ঘটনার পর দরজা বন্ধ করে সকলের চোখে ধুলো দেবার চেষ্টা করেছে। সন্ন্যাসী যদি রাগের মাথায় মৃগাঙ্ককে একলা খুন করে সরে পড়ত, তাহলে বাড়ির দরজা খোলাই থাকত। পুলিশের চোখে এ রহস্যটা ধরা পড়েনি বটে, কিন্তু পদচিহ্ন দেখে তারাও বুঝতে পেরেছিল বাড়ির ভেতরে এমন কোনো লোক আছে যে খুনির বন্ধু হতে পারে, অন্তত খুনের ও খুনির কথা জানে। শশাঙ্কের ঘরে ঢুকে আরেকটা সন্দেহজনক প্রমাণ আমার দৃষ্টি আকর্ষণ করল। সেটা হচ্ছে একটা কাদা মাখা জামা, অর্থাৎ কোট। শশাঙ্ক বললে বটে ব্যস্ত হয়ে ছুটোছুটি করবার সময় কাদায় আছাড় খেয়ে তার জামার উপরে কাদা লেগেছে, কিন্তু তার ও ওজোরে আমি ভুলিনি। সাধারণত কাদায় আছাড় খেলে মানুষের জামা কাপড়ের একদিকটাই হয় বেশি কর্দমাক্ত, কিন্তু এই কোটটার চারিদিকেই ছিল কাদা, বিশেষ করে হাত দুটো ছিল পুরো কাদায় মাখা, যেন বারংবার চোবানো। তার উপরে আবার ঘাসের কুচিও লেগেছিল। দেখলেই মনে হয় এই জামার মালিক যেন বৃষ্টির দিনে মাঠে ময়দানে ভিজে জমি খুঁড়ে গর্তে হাত ঢুকিয়ে মাটি তুলেছে। তখন ও ব্যাপারটার কারণ আমি খুঁজে পাইনি বটে, কিন্তু মনে একটা খটকা লেগে রইল। ইতিমধ্যে আরো দু একটা ছোট ঘটনা আমার লক্ষ্যকে একটু বিক্ষিপ্ত করে দিলে। যে রাত্রে শশাঙ্কের বাড়ি পরিদর্শন করি, লুকিয়ে কে আমার পিছু নেয়। তারপর আমার ঘরে আড়ি পাততে গিয়ে সুরেন ধরা পড়ে। এই দুটি কারণে শশাঙ্কের উপর থেকে আমার সন্দেহের মূল খানিকটা আলগা হয়ে গেল। ভাবলাম শশাঙ্ক নয়, তার বাড়ির অন্য কোনো লোক বা কর্মচারী হয়তো খুনের ব্যাপারে জড়িত আছে, খুনিকে সাহায্য করছে। কিন্তু সুরেনকে ভালো করে পর্যবেক্ষণ করে মনে হলো লোকটা বোকা আর ভীরু, এমন একটা ভয়াবহ অপরাধের পক্ষে সম্পূর্ণ অযোগ্য। নিশ্চয়ই সে অন্য মস্তিষ্কের দ্বারা চালিত হচ্ছে, কিন্তু কার মস্তিষ্ক? তার উপরে প্রভুত্ব আছে এমন কেউ? এখানে তার প্রভু হচ্ছে শশাঙ্ক। মনিবের কথা সে শুনতে বাধ্য। কিছুক্ষণ পরেই আমার সে সন্দেহ পাকা হলো, যথাস্থানে তা বলছি। তারপর আরো এক কাণ্ড। কুমুদবাবু যাকে খুনির শত্রু বা মিত্র বলে সন্দেহ করেছিলেন, সেই দ্বিতীয় ব্যক্তির পায়ের ছাপের ছাঁচ শশাঙ্কের হাত থেকে পড়ে ভেঙে গেল। এরকম দৈব দুর্ঘটনা অসম্ভব নয়, বরং প্রায়ই এটা ঘটে থাকে। কিন্তু সে সময়ে আমি ছাড়া আর কেউ একটা বিষয় লক্ষ্য করেনি। আমাদের হাত ফসকে হঠাৎ কোনো জিনিস পড়ে যাবার পরই আমরা হুই যা বলে চেঁচিয়ে উঠি, কিন্তু মনে রাখবেন পড়ে যাবার আগে নয়, পরে। আমি বেশ ভালো করেই লক্ষ্য করলুম শশাঙ্ক আগে চেঁচিয়ে উঠল হুই যা বলে ছাঁচজোড়া হাত থেকে ছেড়ে দিলে তার পর মুহূর্তেই। এ থেকে কি বোঝায়? সে ইচ্ছা করেই ছাঁচজোড়া ফেলে দিলে। যা বলে চেঁচালে কেবল আমাদের ঠকাবার জন্যেই।
কেমন, তাই নয় কি? খুব তুচ্ছ, ছোট্ট ঘটনা, কিন্তু সময় সময় নগণ্য ঘটনাও যে যে কত বড় হয়ে উঠতে পারে, এটা তারই মস্ত প্রমাণ। এই একটি ছোট ঘটনাই আমার মনের সব রহস্য পরিষ্কার করে দিলে। দ্বিতীয় ব্যক্তির পায়ের ছাঁচ শশাঙ্ক স্বেচ্ছায় ফেলে দিলে কেন? ও ছাঁচ নষ্ট করে তার কি লাভ? তাহলে শশাঙ্কই কি দ্বিতীয় ব্যক্তি? ঘটনার পর সেই খুনির পেছনে শ্মশানে গিয়ে ফিরে এসেছিল একাকী? তাই কি সে তার বিরুদ্ধে সবচেয়ে বড় চাক্ষুষ প্রমাণ নষ্ট করতে চায়? কিন্তু শশাঙ্ক জানতো না, ছাঁচ তোলবার আগে পুলিশ পায়ের ছাপের ফটো তোলে ও সঠিক মাপ নেয়। অপরাধীকে গ্রেপ্তার করবার পক্ষে সেইটুকুই যথেষ্ট। এই ঘটনাতেই ধাঁ করে আমার মনে পড়ে গেল শশাঙ্কের কাদা মাখা জামার কারণ। শ্মশানে ফিরে যাওয়ার পর সন্ন্যাসীর সমস্ত চিহ্ন লুপ্ত হয়ে গেছে। সন্ন্যাসীর লাশটাকেই লুকিয়ে রাখবার জন্য শশাঙ্ক কি সহস্তে শ্মশানের মাটি খুঁড়েছিল? তার খানিক পরেই সুরেন পড়ল পুলিশের কবলে। আমি তার চরিত্র বিচার করতে ভুল করিনি। পাশের ঘরে নিয়ে গিয়ে তাকে স্পষ্টপষ্টি বললুম, সুরেন, আমি জানি যে তোমার মনিব শশাঙ্কের হুকুমেই তুমি আমার পিছু নাও, আমার ঘরে আড়ি পাতো। একথা যদি স্বীকার করো তাহলে এখনই তুমি ছাড়া পাবে, নইলে খুনের দায়ে তোমার হয় ফাঁসি, নয় যাবজ্জীবন দ্বীপান্তর হবে। সুরেন ভয়ে কাঁপতে কাঁপতে তখনই আমার পায়ে ধরে সব কথা স্বীকার করলে। তারপর কুমুদবাবুর মুখে শুনলুম এক বিচিত্র কথা। 1.5 মাসের মধ্যে একই থানার এলাকায় একইভাবে 3 ব্যক্তির অন্তর্ধান। এর কোনো মানে হয় না। মানিকের আজগুবি ব্যাখ্যার পরেও এর মানে প্রকাশ হয়েছে বলে মনে করি না। তবে একটা সন্দেহ হয় যে এই 3 হত্যাকাণ্ডের মধ্যে কাজ করেছে একই মস্তিষ্ক। শ্যামাকান্ত বক্সি আর মারোয়ারি, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় হত ব্যক্তির খাতাপত্র পরীক্ষা করে আমি আবিষ্কার করলুম তাদের কাছ থেকে শশাঙ্ক হ্যান্ড নোটে ধার নিয়েছিল যথাক্রমে 10,000 আর 8,000 টাকা, এবং খুনের পর হ্যান্ড নোট দুখানা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটুকু প্রমাণের উপরেই নির্ভর করে বলা যায় না যে শশাঙ্কই তাদের হত্যা করেছে বা করিয়েছে। তবে এ প্রমাণ পেয়ে আমার লাভ হলো। আমি বুঝতে পারলাম জমিদার হলেও শশাঙ্ক ভোগ করছে অত্যন্ত অর্থকষ্ট। কুমুদবাবুর কাছ থেকে পদচিহ্নের সমস্ত ইতিহাস সংগ্রহ করে আমি এইভাবে শেষটা আমার মামলা খাড়া করলুম। যে কারণেই হোক, শশাঙ্কের বড়ই টাকার টানাটানি। টাকার জন্যে সে সব পাপ করতেই প্রস্তুত। সে ভেবে দেখলে মৃগাঙ্কের মৃত্যু হলে আর তার টাকার ভাবনা থাকে না। কিন্তু কেমন করে মৃগাঙ্কের মৃত্যু হবে? সহজতে ভাতৃহত্যা করতে পারবে না সে। বিশেষ কেউ যদি দেখে ফেলে বা হঠাৎ সে ধরা পড়ে যায়। অতএব মৃগাঙ্ককে মারতে হবে অন্যের হাতে, এবং এমনভাবে যাতে কেউ শশাঙ্কের উপরে সন্দেহ করতে না পারে। দৈবগতিকে সুযোগ মিলল। নতুন করে শ্মশানে এলো এক বিদেশি সন্ন্যাসী, এবং মৃগাঙ্কের হাত থেকে সে খেলে মার। সন্ন্যাসী অভিশাপ দিলে তার চারিদিকে রটতে বিলম্ব হলো না। শশাঙ্ক লুকিয়ে গেল সন্ন্যাসীর কাছে। অনেক টাকার লোভ দেখিয়ে গরিব ও ক্রুদ্ধ সন্ন্যাসীকে রাজি করালে মৃগাঙ্ককে হত্যা করতে। তারই পরামর্শে সন্ন্যাসী শ্মশান থেকে অদৃশ্য হল। দুর্যোগের রাত্রে সন্ন্যাসী আবার শ্মশানে ফিরে এলো। বৃষ্টি থামবার পর সে ঘটনাস্থলের দিকে যাত্রা করলে। শশাঙ্ক অপেক্ষা করছিল। সেই তাকে খিড়কির ও বাড়ির দরজা খুলে দিলে নিজের হাতে। খুনের পর শশাঙ্ক তাকে আবার নির্জন শ্মশানে ফিরে যেতে বললে। খুব সম্ভব এও জানালে যে বকশিসের টাকা সে নিজে শ্মশানে গিয়ে একটু পরেই তার হাতে দিয়ে আসবে। খানিক পরে শ্মশানে শশাঙ্কের প্রবেশ ও তার হস্তে সন্ন্যাসীর মৃত্যু। মাটি খুঁড়ে সন্ন্যাসীকে কবর দিয়ে শাবল ও কোদাল ঝোপে লুকিয়ে শশাঙ্কের প্রস্থান। কিন্তু অপরাধীরা কেউ জানলে না তাদের নৈশ ভ্রমণ কাহিনী লেখা রইল অর্ধমাক্ত পৃথিবীর বুকে, পদচিহ্নের রেখায় রেখায়। শশাঙ্ক নিশ্চয়ই সন্দেহ করেছিল আমি তার অনেক কীর্তি জেনে ফেলেছি। সেই জন্য আমাদের মতো বিপজ্জনক অতিথিদের মুখ বন্ধ করতে এনেছিল 2 কেউটে সাপ। আমাদের মৃত্যুর পর পুলিশ ভাবত দৈব দুর্ঘটনা। পল্লীগ্রামে বর্ষাকালে এমন ঘটনা নিত্যই ঘটে। সাপ দুটোকে আমাদের ঘরে রেখে গিয়েছিল কে, সেটা আবিষ্কার করবার ভার রইল পুলিশের উপরে। সে সুরেনও হতে পারে, অন্য কেউ হতে পারে। আমি এসেছি মৃগাঙ্কের হত্যাকারীকে ধরতে। অন্য দুটো লাশের কথা নিয়ে আপাতত আমার মাথাকে ভারাক্রান্ত করব না। অতএব এইখানেই আমার কথা ফুরল। কুমুদ খানিকক্ষণ চমৎকৃত হয়ে রইল। তারপর অভিভূত কণ্ঠে বললে, আজই বুঝলাম কেন আপনার এত নাম।
আমার হাতের কাছে সব প্রমাণ রয়েছে, তবু আমি ঠিক সূত্র ধরতে পারিনি। কিন্তু আপনি অনায়াসেই জুলিয়াস সিজারের ভাষায় বলতে পারেন, আমি এলুম, আমি দেখলুম, আমি জয় করলুম, ধন্য। জয়ন্ত বললে, না কুমুদবাবু, নিজেকে অতটা তুচ্ছ মনে করবেন না। আপনি এই মামলাটার জন্য যে তোড়জোড় করেছেন, বাংলা পুলিশের ইতিহাসে তা দুর্লভ। সত্যি কথা বলতে কি, আপনার রচিত পদচিহ্নের অপূর্ব ইতিহাসই আমার সাফল্যের প্রধান কারণ। কুমুদ একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, সন্ন্যাসীর তো কিনারা হলো। আপনি আমার ঘাড়ে দুটো বেওয়ারিশ মরা চাপিয়ে গেলেন। আদালত মানিকবাবুর যুক্তি শুনলে হাঁপ ছেড়ে বাঁচতুম, কিন্তু সেখানে ওসব কথা তুললে আমাকে জোর করে পাঠিয়ে দেবে পাগলা গারদে। মানিক আহত স্বরে বললে, আমার যুক্তি কি এতই বাজে? জয়ন্ত বললে, না মানিক, প্রেততত্ত্ববিদদের কাছে তোমার যুক্তি বাজে নয়, কিন্তু তুমি জানো আমরা প্রেততত্ত্ববিদ নই। এখন চলো শশাঙ্কের খোঁজে যাই, দেখি সে অপরাধ স্বীকার করে কিনা। বেচারা শশাঙ্ক। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।